নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা অবশ্যই আলোচনা করব কুম্ভ লগ্ন ও কুম্ভ রাশি সাপেক্ষে 12টি ঘরে সূর্য অর্থাৎ রবির অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে। এবং আমরা প্রত্যেকেই জানি যে কুম্ভ লগ্নের অধিপতি হয় শনি, এবং আজকে যে আমাদের আলোচনার বিষয়টা হবে কুম্ভ লগ্ন সাপেক্ষে সপ্তম ঘর অর্থাৎ দাম্পত্য ঘরের অধিপতি সূর্যকে নিয়ে। এবং এইটাও আমরা জানি যে সূর্য এবং শনি কিন্তু একে অপরের শত্রুতার সম্পর্ক রাখে। তো সেই হিসাবে এই লগ্ন সাপেক্ষে যারা সূর্যের মহারত্ন চুনি ধারণ করে আছেন, সূর্যের অবস্থানের উপর ভিত্তি করে কোন কোন কন্ডিশনে সূর্যের মহারত্ন চুনি আপনাদেরকে পজিটিভ ফলাফল দিচ্ছে এবং কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে আপনাদেরকে নেগেটিভ ফলাফল দিচ্ছে, সেটাও কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ঘর সাপেক্ষে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হবে। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং একটা বিষয় আমি খুব জোর দিয়ে বলবো, আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে যথেষ্ট মোটিভেট করবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আনার জন্য। এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা একটি কুম্ভ লগ্নের জন্মকুষ্ঠী। আজকে আমরা আলোচনা করব কুম্ভ লগ্ন সাপেক্ষে সপ্তম ঘরের অধিপতি সূর্যকে নিয়ে। কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি। আর একটা রাশি যেটা মকর, তার থেকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে কুম্ভ রাশি। তো সেই হিসাবে আমরা জানি কুম্ভ রাশির মানুষরা কীরকম হয়। কুম্ভ রাশি কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নকে রাশি বা লগ্নের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ লগ্ন বা রাশি আখ্যা দেওয়া আছে। তার কারণ হচ্ছে কি, এই লগ্ন বা রাশির কম্বিনেশনটা এত সুন্দর যেটা কিন্তু আপনারা অন্য কোনো লগ্ন রাশির ক্ষেত্রে পাবেন না। তার কারণ হচ্ছে এই সকল মানুষদের ডিট্যাচমেন্ট করবার ক্ষমতা, যে কোনো জিনিস থেকে বেরিয়ে আসার ক্ষমতা, দায়িত্ব পালন বলুন বা কর্তব্য পালন করবার ক্ষমতা কিন্তু ভীষণভাবে থাকে। একটা আমি যদি কম্বিনেশন খুব সহজ সরলভাবে বলে দিই, দেখুন যেই লগ্নের অধিপতি সেই দ্বাদশ ঘরের অধিপতি, অতএব যে মোক্ষের কারক গ্রহ সেই কিন্তু লগ্নেরও কারক গ্রহ। অতএব এই বিষয় থেকে আপনারা খুব পজিটিভলি বুঝতে পারছেন। এবং এই লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি হচ্ছে বুধ, যে কিনা বুদ্ধির কারক গ্রহ, এবং নবম ঘরের অধিপতি হচ্ছে শুক্র, যে কিনা লাক্সারিয়াস লাইফ বা সুখের জীবনের কারক গ্রহ। তাহলে এই কম্বিনেশনগুলো কিন্তু খুব সহজে পাওয়া যায় না। সেই হিসাবে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষরা অনেকটা স্পেশাল হয়। তো সেই হিসাবে দাম্পত্য সুখের ক্ষেত্রে তারা কতটা স্পেশাল সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। একটা কথা প্রথমেই বলে রাখি, কুম্ভ লগ্ন সাপেক্ষে আমি সূর্যের মহারত্ন চুনি খুব একটা বেশি সাজেস্ট করি না। এটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে যদি পার্সোনাল জন্মকুষ্ঠী আমি দেখি, বা সেক্ষেত্রে সূর্য কোন নক্ষত্রে বসে আছে, ভীষণ যদি দুর্বল অবস্থাতে থাকে তখনই সেক্ষেত্রে কিন্তু রত্ন ধারণ করবার সাজেশন দেওয়া হয়। বা জাতক বা জাতিকার যদি বিয়ে না হয়, খুব এরকম রেয়ার কন্ডিশন দেখা যাচ্ছে যে অনেক চেষ্টার পরেও তার ঠিকঠাক পাত্র বা পাত্রী পাচ্ছে না, সাময়িক সময়ের জন্য সূর্যের মহারত্ন চুনি ধারণ করিয়ে সেখানে তার বিবাহটা সম্পন্ন করার জন্য দেওয়া হয়ে থাকে। কিন্তু পার্মানেন্টলি চুনি খুব একটা পজিটিভ ফলাফল দিয়ে থাকেন এই লগ্ন সাপেক্ষে। তার কারণ হচ্ছে লগ্নের শত্রু গ্রহ অবশ্যই সূর্য, এবং লগ্নের সপ্তম ঘর কেন্দ্রীয় ঘর হলো সপ্তম ঘর কিন্তু নেগেটিভ ঘর হয়, যেহেতু লগ্নের বিপরীত ঘর। তো সেই হিসাবে কিন্তু অতটা সাজেস্ট আসে না। তাহলে এখন হচ্ছে যদি সপ্তমপতি সূর্য লগ্নে অবস্থান করে, আমাদেরকে প্রথমেই জ্যোতিষশাস্ত্রের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে তাৎকালিক মিত্রতা সূত্র। সূর্য যদি লগ্নে অবস্থান করে, যেহেতু সূর্য এখানে শত্রু ক্ষেত্রে অবস্থান করছে শনির ঘরে, তাহলে শনির সাথে সূর্যের তাৎকালিক মিত্রতা যদি থাকে তখন সূর্য কিন্তু সমফলাফল দেবে। তাহলে আপনারা জন্মকুষ্ঠীগুলো অবশ্যই দেখে নিন, যদি সূর্য এখানে অবস্থান করে আপনাদের কুম্ভ লগ্ন সাপেক্ষে, সেখানে যদি দেখা যায় যে শনি মীন, মেষ এবং বৃষ রাশিতে আছে, অথবা মকর, ধনু বা বৃশ্চিক রাশিতে আছে, সেক্ষেত্রে সূর্যের সাথে শনির তাৎকালিক মিত্রতার সম্পর্ক হলো, সেক্ষেত্রে সূর্য এই ঘরে শত্রু হয়েও সমফলাফল দেবে। তাহলে সেক্ষেত্রে সপ্তমপতি যখনই লগ্নে অবস্থান করবে, অবশ্যই জাতক বা জাতিকার আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ যথেষ্ট পজিটিভ থাকবে, স্ট্রং থাকবে। এবং সূর্য কিন্তু লগ্নে খুব পজিটিভ ফলাফল দিয়ে থাকে। তো সেদিক থেকে তার মধ্যে জেদ, যে কোনো কর্মকে কমপ্লিট করবার ক্ষমতা তাদের মধ্যে ভীষণ থাকবে, এবং দায়িত্ব পালন করবারও ক্ষমতা কিন্তু তাদের মধ্যে ভীষণ থাকবে। এখানে সূর্য কিন্তু অবশ্যই পজিটিভ ফলাফল দেবে। এবং সপ্তম দৃষ্টিতে, সূর্যের একটি দৃষ্টি সপ্তম দৃষ্টিতে কিন্তু সপ্তম ঘরে দিয়ে সেটা দাম্পত্য জীবনের জায়গাটাও কিন্তু যথেষ্ট স্ট্রং করবে। এবং পার্টনারশিপ বিজনেসে যদি জাতক বা জাতিকারা করতে চায়, সেক্ষেত্রেও তাদের সফলতা আনবে। এবার যদি সূর্য কোনোরকমভাবে পীড়িত হয়ে যায়, পীড়িত অর্থাৎ অবশ্যই যদি সূর্য এখানে রাহুযুক্ত হয়ে বসে থাকে, শনিযুক্ত হয়ে বসে থাকে, কেতুযুক্ত হয়ে বসে থাকে, বা শনি রাহু কেতু কারোর দৃষ্টি যদি এখানে পড়ে সেক্ষেত্রে, এবং সূর্যের সাথে শনির যদি তাৎকালিক মিত্রতার
সম্পর্ক না হয় তখন কিন্তু এই সূর্য জাতক বা জাতিকার জেদ বৃদ্ধি করে সেখানে কিন্তু তার জীবনে অনেক কিছু খইয়ে দেবে। এটা কিন্তু খুব প্রবলেমের একটা জায়গা। সূর্য যেরকম খুব পজিটিভ গ্রহ, অবশ্যই আমাদের আত্মবিশ্বাসের কারক গ্রহ, সেই দিক থেকে কিন্তু জেদ বৃদ্ধির ক্ষেত্রেও সূর্য ভীষণভাবে দায়ী থাকে। তাহলে এই বিষয়টা আপনাদেরকে লক্ষ্য করতে হবে। রত্ন পড়ার বিষয়টা আমি একদম এন্ডে আপনাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তার পরবর্তী যদি দ্বিতীয় স্থানে থাকে, আমাদের অবশ্যই ধনস্থান, এটা আমাদের কুটুমের স্থান এবং আমাদের কথা বলার ধরনের স্থান। তো এখানে সপ্তমপতি দ্বিতীয় স্থানে অবস্থান, অর্থাৎ এখানে আমাদের দাম্পত্য সুখের অধিপতি যখন দ্বিতীয় স্থানে থাকবে, এটা আমরা প্রথমেই দেখে নিয়েছি, বা এটা দেখা যায় যে আত্মীয় স্বজনদের মধ্যেই কিন্তু এনাদের বলতে পারেন বিবাহের যে প্রস্তাবটা আসে, সেখানে চেনাশোনার মধ্যেও কিন্তু বিবাহের প্রস্তাব দেখবেন আত্মীয় স্বজন কারোর না কারোর কোনো না কোনো একটা রিলেটিভের মধ্যেই কিন্তু বিয়ের যোগটা এই সকল জাতক বা জাতিকাদের চলে আসে। এবার এইটাও বলবো, যদি এখানে সূর্য খুব পজিটিভ অবস্থানের ওপর থাকে, তাহলে সেক্ষেত্রে বিবাহের পরে জাতক বা জাতিকার কিন্তু অর্থের জায়গাটা যথেষ্ট স্ট্রং করে, সেটা কিন্তু খুবই ভালো একটা বিষয়। এখানে কিন্তু বৃহস্পতির অবস্থানটাও অবশ্যই দেখে নিতে হবে। দেখুন, আমরা যখন কোনো জন্মকুষ্টি বিচার করি, তো যেই ঘরটা নিয়ে আলোচনা হচ্ছে সেই ঘরের অধিপতি, সেই ঘরে যে গ্রহটা বসে আছে সেই ঘরটাকে, সেই ঘরের গ্রহটাকে এবং সেই দুটো গ্রহ কোন নক্ষত্রে বসে আছে সেটাও দেখতে হয়। তো অতএব আমি যে আপনাদেরকে আলোচনাটা করে শোনাচ্ছি, এটা একটা সাময়িক ফলাফল, ন্যাচারালি এই জিনিসগুলো আসে। তো এইখানে অবশ্যই ফলাফল চেঞ্জ হতে পারে এখানে বৃহস্পতির অবস্থানের উপর ভিত্তি করে। তবে এইটুখানি বলতে পারি, সপ্তমপতি দ্বিতীয় অবস্থান এই দিক থেকে ধনসম্পত্তির জন্য খুব ভালো। বিবাহের পরে কিন্তু ধনসম্পত্তি লাভের যোগ থাকে এবং সপ্তম দৃষ্টি অষ্টমে পড়ে লাইফে কিছুটা অবস্টাকেল বাঁধার জায়গা থাকে, সেটা কিন্তু খুব একটা প্রবলেমেটিক হয় না। তবুও বলবো এখানে দ্বিতীয় অবস্থান সূর্যের খুব ভালো। তার তৃতীয় স্থানে যদি সূর্য অবস্থান করে, এখানে আমরা জানি সূর্য মেষ রাশিতে উচ্চ হয়, কিন্তু সপ্তমপতি তৃতীয় স্থানে যখন উচ্চ হবে, সেক্ষেত্রে তৃতীয় স্থানে আমাদের পরিশ্রম পরাক্রমের ঘর, সেখানে তো অবশ্যই বিবাহিত জীবনের ক্ষেত্রে বাধার একটা জায়গা আসবে। সে বিয়েতে তার লেট হওয়ার সম্ভাবনা কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। যতই সূর্য এখানে উচ্চ, কিন্তু ঘরটা খুব একটা পজিটিভ ঘর নয়। এবং এইটাও দেখেছি আমি সপ্তমপতি তৃতীয় অবস্থানের ক্ষেত্রে, এখানে সূর্যের ক্ষেত্রে নয়, ন্যাচারালি অন্য জন্মকুষ্ঠির ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনারা দেখবেন যে এইখানে তাদের ভাই বোন যারা হয়, তাদের কোনো বন্ধু বান্ধবী বা তাদের কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে কিন্তু জাতক বা জাতিকার বিবাহের একটা জায়গা বা যোগ কিন্তু খুব ভালো রকমভাবে চলে আসে। এটা খারাপ কখনোই বলবো না, কিন্তু সূর্য যখনই তৃতীয় স্থানে অবস্থান করবে, বিবাহের ক্ষেত্রে দেরি করাবে। তবে জাতক যথেষ্ট পরিশ্রমী হবে, পরাক্রমী হবে এবং সপ্তম দৃষ্টিতে নবম ঘরকে দেখে সে কিন্তু তার পরিশ্রম পরাক্রমের মধ্যে ভাগ্যের সাপোর্ট অবশ্যই জীবনে বারংবার পাবে। পিতা মাতা যথেষ্ট বলা যেতে পারে খুব পজিটিভ সন্তান তারা হয়, তারা কিন্তু ভীষণ হার্ড ওয়ার্কার হয়, এটা অবশ্যই ভালো। তার পরবর্তী যদি চতুর্থ স্থানে থাকে সূর্য, এখানে দাম্পত্য ঘরের অধিপতি শুক্রের স্থানে চলে গেল। এখানে শুক্রের সাথে তাৎকালিক মিত্রতা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। সেম সূত্র, শুক্র এখানে যদি সূর্য অবস্থান করে, শুক্র যদি মেষ, মীন, কুম্ভ অথবা মিথুন, কর্কট বা সিংহ রাশিতে থাকে, তখন কিন্তু শুক্রের সাথে সূর্যের তাৎকালিক মিত্রতার সম্পর্ক হচ্ছে। অতএব সেক্ষেত্রে কী হচ্ছে, সূর্য যদি পীড়িত না হয়, সপ্তমপতি চতুর্থ অবস্থান, জাতক কিন্তু বলতে পারেন দাম্পত্য মানে বিবাহের পরে কিন্তু সে ফ্যামিলি সুখ ভীষণ ভালো রকমভাবে পায়। এটা কিন্তু 100% প্রযোজ্য। যখনই দাম্পত্য সুখের অধিপতি সুখের ঘরে চলে যাবে, সে কিন্তু তার জীবনের সর্বোচ্চ সুখ পাবে বিবাহের পরে। কিন্তু বিষয়টা হচ্ছে, সূর্য যদি কোনো রকমভাবে পীড়িত হয়ে যায় বা তাৎকালিক মিত্রতায় না থাকে, তখন কিন্তু দাম্পত্য সুখে বাধার কারণ হয়ে দাঁড়াবে এই সূর্যই। এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি যখনই দশম স্থানে পড়বে, কর্মের জন্য সূর্যের এই দৃষ্টি যথেষ্ট ভালো। তারা রাজনীতির সাথে যুক্ত হতে পারে, সরকারি কর্মের সাথে যুক্ত হতে পারে, বা এটাও বলা যেতে পারে কনস্ট্রাকশন রিলেটেড কর্মের সাথে যুক্ত হতে পারে। সেখানেও কিন্তু সাফল্য অবশ্যই সূর্য নিয়ে চলে আসে। তার পরবর্তী ঘর যদি পঞ্চম স্থানে থাকে সূর্য, সপ্তমপতি পঞ্চমে, আমরা একটুখানি বুঝতে পারছি যে প্রেম সম্পর্কের জন্য এটা খুব ভালো হয়ে গেল, কিন্তু সেটা নয়। কেন, সূর্য যখনই পঞ্চমে অবস্থান করবে, সপ্তমপতি ও সপ্তম পঞ্চম কানেকশানে, আমরা প্রত্যেকে জানি যে প্রেম বিবাহ খুব পজিটিভলি সুসম্পন্ন হয়। এখানে একটা বিষয় আপনাদেরকে বলতে হবে যে প্রেম সম্পর্ক আসলেও সেখানে কিন্তু অনেক বাধা বিপত্তির মধ্যে বিবাহের দিকে এগোনো যাবে। কিন্তু সূর্য এখানে পঞ্চমে থেকে বাধার কারণ হয়ে দাঁড়াবে। এখানে বুধ ন্যাচারালি কী হয়, সূর্যের আগের ঘর, পরের ঘর বা সূর্যের সাথেই থাকে। তো সূর্য আর বুধের যদি বুধাদিত্য রাজযোগ হয়ে যায়, তখন কিন্তু বুধ যেরকম এখানে এই লগ্ন সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি, সেরকম অষ্টম ঘরের অধিপতি। তো অতএব বাধার কারণও কিন্তু এখানে সূর্য কারণ হয়ে দাঁড়াবে প্রেম বিবাহের ক্ষেত্রে। কিন্তু এডুকেশনে জাতক যথেষ্ট পজিটিভ হবে, জাতক জাতিকা যেই হোক না কেন তার এডুকেশনের জায়গা যথেষ্ট স্ট্রং হবে এবং তার যে পার্টনার হয়, তার পার্টনাররাও কিন্তু যথেষ্ট এডুকেটেড হয়। এবং এইটাও আমি আপনাদেরকে বলবো, সন্তান সুখের ক্ষেত্রে সূর্য এখানে প্রথমে কিন্তু মারাত্মক বাধা দেবে। এইখানে সন্তান সুখের ক্ষেত্রটা একজনের কুষ্টি থেকে বলাটা কখনোই সম্ভব নয়, এখানে উভয়ের কুষ্টি দেখাটা দরকার। ন্যাচারালি সূর্য পঞ্চমে সন্তান সুখের ক্ষেত্রে ভীষণ বাধা দেয়। তো সেইখানে অবশ্যই সেক্ষেত্রেও এটা দেখেছি যে পুত্র সন্তানের যোগ সূর্য নিয়ে চলে আসে, কিন্তু বাধা অবশ্যই দেয়। তো সেখানে উভয় জন্মকুষ্টি দেখেই সেটা বিবেচনা করা দরকার।
এটা আমি খারাপ বলবো না। এবং সপ্তম দৃষ্টি যেহেতু একাদশ স্থানে পড়বে, একাধিক সোর্স অফ ইনকামের জায়গা কিন্তু জাতক নিজের লাইফে তৈরি করবে নিজের বুদ্ধির মাধ্যমে, বা বলতে পারেন বিবাহের পরে এই সকল যোগগুলো তাদের জন্য খুব ভীষণ ভালোভাবে আসে। এডুকেশন রিলেটেড বিজনেস যদি করতে পারে সেখানেও কিন্তু তাদের জন্য খুব ভালো হয়। তার পরবর্তী যদি ষষ্ঠ স্থানে থাকে সূর্য, দাম্পত্য সুখের অধিপতি যখন ষষ্ঠ স্থানে চলে যাবে, আমরা জানি এটা একটা নেগেটিভ ঘর, রোগ ঋণ রিপুর ঘর। তো সপ্তমপতি ষষ্ঠে অবস্থান মানে বিবাহের ক্ষেত্রে সমস্যা, বিবাহে বাধা, অথবা বিবাহ করতে গিয়ে জাতকের ধার দেনা হয়ে যাওয়া, তার মাধ্যমে কিন্তু তাকে সারা জীবন সেই ধার দেনা শোধ করতে করতে জীবন কাটিয়ে দেওয়া। এবং রোগ ঋণ রিপুর ঘরে যখনই সম্পত্তি মানে দাম্পত্য ঘরের অধিপতি চলে যাবে, বিবাহের পরেও দেখা যাবে যাতে পার্টনার অথবা তার শারীরিক সমস্যার জায়গা কিন্তু কোনো না কোনো দিক থেকে লেগে আছে, কোনো না কোনো প্রবলেম কিন্তু আসতে থাকছে। এইটা একটা বড় সমস্যা। এবার এখানে অবশ্যই চন্দ্রের অবস্থান দেখতে হবে এবং সপ্তম ঘরে কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা সেটাও আপনাদেরকে দেখতে হবে, তবে আপনারা পূর্ণ ফলাফলটা পাবেন। আমি বারংবার বলছি এটা জাস্ট সাময়িক একটা আলোচনা, আপনাদেরকে কিন্তু পার্সোনাল জন্মকুশি দেখলে সম্পূর্ণরূপে আমরা এটা বলতে পারবো কতটা নেগেটিভ কতটা পজিটিভ। এবার সূর্য ষষ্ঠ স্থানে যদি বসে থাকে, এইটা তো 100% এখান থেকে সপ্তম দৃষ্টি দ্বাদশ স্থানে দেবে, সেখানেও খরচ বৃদ্ধি করাবে। এবার খরচটা কোন দিক থেকে বৃদ্ধি হবে? অবশ্যই বিবাহের খাতে, দাম্পত্য সুখের জন্য, সেইখানেও কিন্তু প্রবলেমের জায়গা চলে আসছে। তো সপ্তম স্থানের অধিপতি ষষ্ঠ স্থানে থাকলে দাম্পত্য সুখে বাধা, এটা খুব পরিষ্কার একটা বিষয়। তো যাদের ধরুন এইখানে আপনারা দেখছেন ষষ্ঠ স্থানে, তারা অবশ্যই কুষ্টি মিলিয়ে বিয়ে করুন এবং যতটা সম্ভব দেরিতে আপনারা বিয়ে করুন, সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে। তার পরবর্তী যদি সপ্তমপতি সপ্তমে থাকে, খুব ভালো সগৃহস্থ গ্রহ, কিন্তু সূর্য আমরা প্রত্যেকেই জানি সে রাজা, সে একটা রাগী গ্রহ, তার সবসময় ন্যায় বিচার করবার ক্ষমতা থাকে, কার ভুল কার ঠিক সেটা বিচার করবার ক্ষমতা থাকে। কিন্তু দাম্পত্য সুখ এমন একটা জায়গা, সেখানে কিন্তু আপনাদের মাথার থেকেও মনকে বেশি ইনভলভ করতে হয়। এইখানে কিন্তু সূর্য কিছুটা প্রবলেম দিয়ে দেয়, যে দিগও অধিক পরিমাণে বাড়িয়ে দেয়। সূর্য যদি ডিগ্রিগতভাবে খুব স্ট্রং থাকে আর কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি যদি সূর্যের ওপর পড়ে যায়, সেক্ষেত্রে দাম্পত্য সুখের ক্ষেত্রে এটা ভালো জায়গায় খারাপ আমরা ধরে নিতে পারি। কেন খারাপ? তার কারণ পার্টনার যে হবে তার মধ্যে কিন্তু যথেষ্ট আত্মমর্যাদা বোধ থাকবে, সেটা মানিয়ে নিতে প্রবলেমের জায়গা তৈরি হয়ে যাবে। এটা একটা নেগেটিভ পয়েন্ট আমরা ধরতে পারি। কিন্তু যদি পজিটিভ জায়গাটা আমরা ধরি, এখানে সূর্য সপ্তমে অবস্থান করে এইরকম পার্টনারের সাথে বিয়ে দেবে, ন্যাচারালি দেখা গেছে সেই পার্টনার কিন্তু যথেষ্ট এডুকেটেড, যথেষ্ট হাইফাই ফ্যামিলির বিলং করে, এবং তারা কিন্তু এটাও দেখা গেছে যে তারা সরকারি কর্মের সাথে যুক্ত আছে বা রাজনীতির সাথে যুক্ত আছে, সেটাও তাদের জন্য খুব ভালো, বা উচ্চ পদস্থ যে কোনো কর্মের সাথে তারা যুক্ত আছে। দেখুন, সরকারি কর্ম করছে মানেই যে সে ভীষণ পজিটিভ সেটা কখনোই নয়। এরকম অনেক মানুষ আছে যারা ধরুন সরকারি কর্ম করছে না, কিন্তু তাদের কাছে সরকারি কর্মী এরকম অনেক আছে যারা অ্যাডভাইস নিতে আসে। তো এইটাও একটা কিন্তু অবশ্য পজিটিভ জায়গা। তো এখান থেকে সপ্তম থেকে লগ্নে যখনই দৃষ্টি পড়বে, জাতকের ক্ষেত্রেও কিছুটা ক্ষেত্রে আত্মমর্যাদাবোধ বৃদ্ধি পাবে, সেখানে কিন্তু দাম্পত্য সুখে ঠোকাঠুকি হয়। তবে আমি এটা কখনোই বলবো না যে সেখানে ডিভোর্সের যোগ তৈরি হয়, এটা কিন্তু ঠোকাঠুকি হবে, কিন্তু সম্পর্ক থাকবে, কোনো অসুবিধা নেই যদি সূর্য মারাত্মক পীড়িত না হয়ে যায়। সূর্য পীড়িত মানে আগেই বলে দিচ্ছি, যদি রাহুযুক্ত হয়ে যায়, রাহুদৃষ্ট হয়ে যায়, বা শনিদৃষ্ট হয়ে যায়, বা কেতুযুক্ত হয়ে যায়, সেখান থেকে সে কিন্তু পীড়িত হয়ে গেল, সেটা প্রবলেমের জায়গা। এবার চলে আসছি পরবর্তী ঘর সপ্তমপতি অষ্টমে। অষ্টম ঘর নেগেটিভ ঘর, সপ্তম ঘরের অধিপতি যখন অষ্টম ঘরে থাকবে তখন কিন্তু ডিভোর্সের যোগ তৈরি করে, এটা একটা খুব বড় সড়ো প্রবলেমের জায়গা। তো এইখানে আপনাদেরকে 100% পুষ্টি মেলাতে হবে, নাহলে কিন্তু প্রবলেম দেবে। সপ্তমপতি অষ্টমে অবস্থান করা মানেই একটা বিষয় আপনাদেরকে দেখে নিতে হবে যে না হয় সে এইরকম কোনো বিবাহ বন্ধনে যুক্ত হচ্ছে যে সে তার ফ্যামিলিকে ভালো রকমভাবে জানেও না, বলতে পারেন হঠাৎ করে বিয়ের যোগ আসলো, তারা বিয়ে করে ফেললো, পরবর্তীতে জানা গেল যে অনেক কিছু নেগেটিভ ইম্প্যাক্ট বেরিয়ে আসছে, এটা প্রবলেমের জায়গা। বিয়ের ক্ষেত্রে মারাত্মক বাধা হয় বলেই এরকম ধরনের যোগটা ক্রিয়েট হয়, এটা সবথেকে বড় সমস্যা। এবং সপ্তম থেকে যখনই অষ্টম থেকে যখনই সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে যাবে, সেখানে অর্থ সম্পত্তির ক্ষেত্রেও সমস্যা দেবে। এবার একটা পজিটিভ জায়গা আমরা যদি এখান থেকে বার করি, ন্যাচারালি আমি এগুলো দেখেছি সেই হিসাবেই কথাটা বলছি। সপ্তমপতি অষ্টমে ধরুন অনেক লেটে ম্যারেজ হলো বা দোষ কাটিয়ে ম্যারেজ হলো, সেক্ষেত্রে কি হলো, এইরকম কোনো ফ্যামিলিতে বিয়ে হলো যার অধিক সম্পত্তি, সপ্তম থেকে অষ্টম থেকে এখানে দ্বিতীয় দৃষ্টির কারণে হয়ে গেল কি, বিয়ের পরে হয়তো বিবাহিত জীবনে অতটা পজিটিভ ইম্প্যাক্ট নেই, কিন্তু অর্থ সুখে ভীষণভাবে ভরে গেছে তাদের লাইফে। এরকম আমি দেখেছি বলেই আপনাদেরকে বলতে পারছি। তো এরকম যোগ তৈরি করে সূর্য অষ্টমে অবস্থান করে, কিন্তু এটা খুব একটা ভালো নয়। আমি 100% বলবো আপনাদের যাদের সপ্তমপতি অষ্টমে, অর্থাৎ এখানে কুম্ভ লগ্ন সাপেক্ষে, তারা কুষ্টি মিলিয়ে যদি সম্ভব হয় দোষটা কাটিয়ে আপনারা বিয়ে করুন, সেটা আপনাদের জন্য বেশি শুভ হবে। তার পরবর্তী একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সূর্যের কিন্তু অষ্টম দ্বাদশের কোনো নেগেটিভ যোগ হয় না, তবুও সপ্তমপতি যেহেতু অষ্টমে অবস্থান করছে, এইটা প্রবলেমের জায়গা, এটা আপনাদেরকে বুঝতে হবে। এখানে সূর্যকে নিয়ে প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে সপ্তমপতির অষ্টমে অবস্থানটাকে নিয়ে প্রবলেম। তার পরবর্তী ঘর যদি এখানে সূর্য নবম স্থানে থাকে, সূর্য নবম স্থানে কিন্তু কারকত্ব পেয়ে যায়,
কিন্তু এইখানে তুলা রাশিতে সূর্য হয়ে যায় নিচস্থ। সপ্তমপতি নবম স্থানে আপনাদেরকে প্রথমেই দেখে নিতে হবে শুক্রের সাথে তাৎকালিক মিত্রতার সম্পর্ক আছে কিনা, এবং সূর্য এখানে ডিগ্রিগতভাবে কতটা ডিগ্রিতে আছে। 10 ডিগ্রির মধ্যে যদি সূর্য থাকে এবং যদি সূর্যের নিজ ভঙ্গ না হয় তাহলে কিন্তু দাম্পত্য সুখেও সমস্যা, বিবাহের ক্ষেত্রে তাদের লাইফে ভীষণ প্রবলেম আনবে, কোর্ট কেস কাছারি থেকে আরম্ভ করে সব রকম দিক থেকে সমস্যার জায়গা আসবে। এবং এইটাও আপনাদেরকে বলবো যে বিবাহের জন্য তারা কিন্তু তাদের পিতামাতার বিরুদ্ধে গিয়ে বিবাহ করবে, সেটা কিন্তু তাদের জীবনের সবথেকে বড় সমস্যা হবে, পিতার সাথে সুসম্পর্ক থাকবে না যদি 10 ডিগ্রির মধ্যে থাকে এবং সূর্যের নিজভঙ্গ না হয়। কিন্তু 10 ডিগ্রির ওপরে চলে গেল নবম ঘরে যেহেতু সে কারকত্ব পেয়ে যায়, আমি 100% এরকম অনেক মানুষের জন্মকুষ্ঠী দেখেছি যারা কিন্তু যথেষ্ট উচ্চ পদস্থ কর্মের সাথে যুক্ত আছে, সেটা সরকারিও বলতে পারেন। 10 ডিগ্রির ওপরে আছে, অথবা তার নিজভঙ্গ হয়ে গেছে, অথবা শুক্রের সাথে সে তাৎকালিক মিত্রতায় বসে আছে, বা কোনো শুভ গ্রহ দৃষ্টি দিচ্ছে। কেন সূর্য নবম ঘরে কিন্তু খুব ভালো ফলাফল দেয়, ঘরটা যেহেতু নিচস্থ সেখানে কিন্তু তার ফলাফলের তারতম্য আসবে। এবং সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়ে এখানে বলতে পারেন পরিশ্রম বৃদ্ধি করবে। পরিশ্রমটা কখনোই খারাপ না, সে তার পরিশ্রমের জন্য যথেষ্ট পজিটিভ ইম্প্যাক্ট সে তার লাইফে পাবে। তার পরবর্তী ঘর যদি দশম স্থানে থাকে সূর্য, কর্মের ঘরে সপ্তমপতি কর্মের ঘরে চলে আসলো এবং মিত্র ক্ষেত্রে বসে আছে, কিন্তু এটা একটি জলতত্ত্বের ঘর। তো জলতত্ত্বের ঘরে সূর্য কিন্তু খুব একটা কমফোর্টেবল নয়। এতগুলো ঘরের আলোচনার পরে আমি এক কথায় বলতে পারি যে এই ঘরে ক্ষেত্রে সূর্য কমফোর্টেবল ফলাফল দেবে, মঙ্গল যদি ঠিকঠাক অবস্থাতে থাকে খুবই পজিটিভ ফলাফল দেবে, কেন দশম স্থানে সূর্য হয়ে যায় দিক বলি। তো সপ্তমপতি দশমে অবস্থান, এইটুখানি তো বোঝা যাচ্ছে যে সে যদি সরকার রিলেটেড কোনো বিজনেস করে বা যে কোনো বিজনেস করে, দেখুন সরকারি, এখানে আমি বারংবার বলছি সরকারি এটা ম্যাটার নয়, আপনি কতটা সফল হচ্ছেন সেটা সবথেকে বড় ম্যাটার। তো এইরকম কোনো বিজনেস করছেন যেখানে সরকার আপনার পাশে আছে, সরকার এগিয়ে আসছে আপনার সাথে বলতে পারেন মানে কাজ করার জন্য, সেটা তো সবথেকে বড় বিষয়। তাহলে এইরকম ধরনের কর্ম করবার যোগ কিন্তু অবশ্যই থাকে, এবং বিবাহের পরেও কিন্তু তাদের কর্মের জায়গাতে যথেষ্ট তারা সাপোর্ট পায়। বিজনেসের মাধ্যমে তাদের একটা খুব পজিটিভ ইম্প্যাক্ট বা পরিস্থিতি তারা লাইফে পেতে পারে। এবং সূর্যের এখানে ডিগ্রিগত বলাবলটা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। সূর্য যদি দেখা যায় ভীষণ কম ডিগ্রিতে আছে, সেক্ষেত্রে তো আপনারা সেই আশানুরূপ ফলাফলটা পাবেন না, কিন্তু আলটিমেটলি এখান থেকে আপনারা যথেষ্ট পজিটিভ ফলাফল পাবেন সূর্যের এই অবস্থানের দ্বারা। এবং সপ্তম দৃষ্টি যেহেতু এখানে চতুর্থ স্থানে পড়ছে, গাড়ি বাড়ি সব কিছুরই যোগ থাকবে, কোনো না কোনো দিক থেকে দেখা যেতে পারে যে সব কিছু থেকেও সেই সুখের জায়গাটাতে কিছুটা তারতম্য জায়গা থাকছে, কিছুটা প্রবলেমের জায়গা কিন্তু সূর্য অবশ্যই এখানে দেবে। তার পরবর্তী ঘর যদি একাদশ স্থানে থাকে সূর্য, তো একাদশ স্থান অবশ্যই মিত্র ক্ষেত্রে চলে এলো। এখানে অগ্নিতত্ত্বের ঘরে সূর্যের অবস্থান, সপ্তমপতি একাদশে, তার জীবনের সপ্তম ঘরের অধিপতি, দাম্পত্য সুখের অধিপতি যখনই একাদশ স্থানে অবস্থান করবে, এইখানে একটা বিষয় আপনাদেরকে বুঝে নিতে হবে যে তার কিন্তু বলতে পারেন দাম্পত্য সুখ লাভ করবার ভীষণ ইচ্ছে বা ভীষণ খিদেটা তার কম বয়স থেকেই থাকবে, তো খুব তাড়াতাড়ি বিয়ের যোগ তৈরি করে দেয়। এইটা একটা ভালো দিকও বলতে পারেন, খারাপ দিকও বলতে পারেন। কেন একটা কথা আপনারা মিলিয়ে রাখবেন যে আপনারা বিয়ে যদি করে নিতে পারেন তাহলে অবশ্যই জীবনে সফল হবেন, কেন সপ্তমপতি একাদশে। এবার সূর্য যদি পীড়িত না থাকে তবেই এটা, কিন্তু সূর্য যদি পীড়িত হয়ে যায় সেক্ষেত্রে প্রবলেমের জায়গা চলে আসবে। যেহেতু সে মিত্র ক্ষেত্রে বসে আছে একাদশ ঘরে, আপনাদের দেখবেন বিয়ের পরে একাধিক সোর্স অফ ইনকামের জায়গায় এসে গেছে, আপনারা জানতেনই না এরকম কোনো আপনাদের কোয়ালিটি আছে, যে কোয়ালিটিগুলো আপনারা আপনাদের বিবাহের পরে দেখতে পাচ্ছেন। এটা 100% খুব ভালো ফলাফল এখানে সূর্য অবশ্যই বয়ে নিয়ে আসবে। এবং সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরকে দেখে তার এডুকেশন, তার পুত্র সন্তান সুখ, সব রকম দিক থেকে পজিটিভ ফলাফল সূর্য এখানে দেবে। পরবর্তী এবং শেষ ঘর যদি দ্বাদশ স্থানে থাকে সূর্য, তো সপ্তমপতি দ্বাদশে অবস্থান, এটা তো খুব নেগেটিভ একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেদিক থেকে এটা খুব পরিষ্কার যে দ্বাদশ স্থানে যখনই সূর্য এসে বসবে সেখানে কিন্তু তার দাম্পত্য সুখে ভীষণ বাধার কারণ হতে হবে। দ্বাদশ ঘর আমাদের কোর্ট কেস কাছারি, আমাদের হসপিটালের খরচের ব্যয়ের ঘর, তো সেইখানে সপ্তমপতি যখনই দ্বাদশে যাবে তাহলে সেখানে তার কিন্তু ভীষণ একটা নেগেটিভ যোগ তৈরি হয়ে গেল। বিয়ের ক্ষেত্রে যথেষ্ট বাঁধার জায়গা, বিয়ের জন্য কোর্ট কেস কাছারি, দাম্পত্য সুখ লাভেতে বাঁধা, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে বাঁধা, মেন্টাল যে শান্তি, মানসিক শান্তির অভাব জাতককে বারংবার ভোগাবে। যদি এবার এই লগ্ন সাপেক্ষে সূর্যের মহাদশা জাতক বা জাতিকারা পেয়ে যায় তখন কিন্তু ডিভোর্স অনিবার্য হয়ে যায়। যদি সূর্য এই ক্ষেত্রে দ্বাদশেও বসলো, পীড়িত হয়ে গেল। এবার সাপোজ যদি আপনারা দেখেন যে বৃহস্পতি কোনো রকমভাবে সপ্তম ঘরকে দেখছে, সূর্য দ্বাদশ স্থানে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু ভয় পাবেন না, সমস্যা হবে, ঝামেলা হবে, অশান্তি হবে, কিন্তু ঠিক আপনার বিবাহ বেঁচে যাবে। এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। বৃহস্পতি সপ্তমে বসে গেছে, সেটাও আপনাদের জন্য ভালো। তো এই বিষয়গুলো দেখাটা দরকার। এবং এখান থেকে দেখুন সপ্তম দৃষ্টি ষষ্ঠ স্থানে দেবে, তাহলে সেখানেও রোগ ঋণ রিপুটাকে বৃদ্ধি করাবে। কার বৃদ্ধি করাবে? অবশ্যই আপনার পার্টনারের বৃদ্ধি করাবে। তো সেই রকম পার্টনারকে নিয়ে আপনাদের লাইফে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হবে। সেই জায়গা থেকে খুবই প্রবলেম। দূরযাত্রা, বিদেশ যাত্রার যোগ তৈরি করবে, দূরে বিবাহের যোগ তৈরি করবে। আপনারা জানতেই পারবেন না যে তার
কোনো রকম কোনো কী সমস্যা আছে না আছে সেটা আপনারা বিয়ের পরে জানতে পারলেন, এটাও একটা প্রবলেমের জায়গা। কিন্তু এখানে আপনাদেরকে দেখে নিতে হবে যে সপ্তম ঘরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে বা সপ্তমের কোনো পজিটিভ গ্রহ বসে থাকে, সেক্ষেত্রে এটা ভীষণ নেগেটিভ নয়। আমি এটাই বলবো যে আপনারা পারলে এই দোষটা কাটিয়ে বিয়ে করুন অথবা কুষ্টি মিলিয়ে বিয়ে করুন, সেটা আপনাদের জন্য সবথেকে শ্রেয় হবে। তো এবার আমরা যেটা আলোচনা আসবো সেটা হচ্ছে কুম্ভ লগ্ন সাপেক্ষে সূর্যের মহারত্ন চুনি। দেখুন, আমি একটা কথা খুব পরিষ্কার করে বলে দিই, কুম্ভ লগ্ন সাপেক্ষে আমার ন্যাচারালি যেগুলো হয়, পঞ্চম স্থান, দশম স্থান, একাদশ স্থান, এই তিনটে ঘর বাদ দিয়ে আমি সেরকমভাবে সূর্যের মহারত্ন চুনি সাজেস্ট করি না। বাদবাকি ক্ষেত্রে আমি প্রথমেই আপনাদেরকে বলেছি, যদি আপনাদের দেখা যায় আপনাদের দাম্পত্য সুখে বাধা আসছে বা আপনাদের বিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য চুনি ধারণ করে আপনাদের বিবাহের কাজটা সম্পন্ন করা যেতে পারে। কিন্তু পার্মানেন্ট রত্ন সূর্যের চুনি শুধুমাত্র এখানে লগ্ন সাপেক্ষে পঞ্চমে থাকলে, দশমে থাকলে, একাদশে থাকলে আমি দিয়ে থাকি। সেটাই আপনাদের জন্য শ্রেয়। না হলে দেখা যাবে কি যে আপনাদের হয়তো দেখা যাচ্ছে আপনাদের, ধরুন সাপোজ আমি একটা জাস্ট সাধারণ এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনার এখানে সপ্তম স্থানে বসে আছে সূর্য, আপনাদেরকে তো সগৃহস্থ গ্রহ, সে খুব ভালো ফলাফল দেবে, তাকে চুনি পড়ানো হয়েছে, দেখা যাবে যে তার খুব ভালো ফ্যামিলিতে বিয়ে হয়েছে, কিন্তু রেগুলার তাদের মধ্যে দাম্পত্য সুখে কলহ চলেই আসছে, বাধা আসছে। যেরকম একদিক থেকে সূর্য ভালো করবে সেরকম আরেক দিক থেকে খারাপও করবে, এইটা প্রবলেমের জায়গা। বাদ বাকি যে কোনো ঘরের ক্ষেত্রেই আপনারা যদি দেখেন লগ্নে বসে আছে সূর্যকে আপনারা স্ট্রং করলেন, কারণ লগ্নের অধিপতি শত্রু গ্রহ, সেক্ষেত্রে তার মেন্টাল পিসে কিন্তু অশান্ত ভাব চলে আসবে, মানসিক শান্তি সে পাবে না, তার জেদ বৃদ্ধি পেয়ে যাবে, সে কী কথা বলছে সেটাই সে বুঝতে পারবে না, এরকম ধরনের সমস্যা কিন্তু চুনি দিতে পারে। তো একটা বিষয় তো খুব কনফার্ম, যদি আপনারা কোনো ইউটিউবের ভিডিও দেখে আপনারা চুনি ধারণ করে আছেন সরকারি চাকরি লাভের আশায়, তো অবশ্যই যে কোনো জ্যোতিষ বন্ধু খুব পজিটিভলি কোনো কারোর সাথে পরামর্শ নিয়ে তারপরেই আপনারা সূর্যের রত্ন চুনি ধারণ করুন। না হলে আপনারা যদি এরকমভাবে কেউ পড়ে থাকেন, আগে খুলে রাখুন, কারোর সাথে পরামর্শ করুন, যে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে, তারপরে ধারণ করুন চুনি। না হলে এক কথায় বলবো যে কুম্ভ লগ্ন সাপেক্ষে সূর্যের আরাধনা করুন, সূর্য প্রণাম করুন, গায়ত্রী মন্ত্র জপ করুন, আপনাদের পিতার সম্মান করুন, রেগুলার পিতাকে প্রণাম করুন, সেটা আপনাদের জন্য সবথেকে বেশি পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে। তো এই ছিল আজকে আমাদের কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সাপেক্ষে 12টি করে সূর্য অর্থাৎ রবির অবস্থান সম্পর্কে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।